নমস্কার, আমি গল্প পাঠক মনোপ্রিয়া। আজকে তোমাদের জন্য আরও একটি সুন্দর নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পের নাম হচ্ছে ফ্লাইট নাম্বার 5888। তো চলো বেশি দেরি না করে আমাদের আজকের গল্প শুরু করা যাক। জাকার্তা থেকে ব্যারিওর উদ্দেশ্যে পাড়ি দিল ফ্লাইট 5888। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটল চরম এক দুর্ঘটনা। ফ্লাইটের ডানার উপরে বেশ কিছু ছায়াকে বসে থাকতে দেখা গেল। সেগুলোর আসল অস্তিত্ব কি? এগুলো কি শুধুই নজরের ভুল ছিল, নাকি এর অন্তরালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর জটিল রহস্য? কথিত আছে ব্যারিওর দিকে যেতে খেমের উপত্যকার অন্তর্ভুক্ত এমন অনেক দ্বীপ রয়েছে যেগুলি আজও বহু পৌরাণিক রহস্যে ঠাসা। এমনটাও কথিত আছে সেগুলো নাকি মৃত মানুষের স্তূপ। তাদের প্রয়োজনীয় সামগ্রীর সাথে নাকি হাজারো মানুষকে ওই গুহাগর্ভগুলির অভ্যন্তরে চিরকালের জন্য কবরস্থ করে দেওয়া হতো। কিন্তু এই দ্বীপগুলির হদিশ পৃথিবীর মানচিত্রে ছিল না। প্লেনটি ক্রাশ করে সমুদ্রে। এক অচেনা দ্বীপে এসে উপস্থিত হন চারজন। তাদের কাছে বাঁচার সম্বল বলতে শুধু ওপরে খোলা আকাশ আর সামান্য একটু জমি। কখনো সমুদ্রের জলের স্বাদ মিষ্টি হতে দেখেছেন? এই উপত্যকায় মিশেছিল আরও অদ্ভুত এসব রহস্য। ওই চারজন আবিষ্কার করেন পৌরাণিক এক গুহা। পরিত্যক্ত ওই গুহাগর্ভের অভ্যন্তরে তারা খুঁজে পান বহু মূল্যবান মণি। কিন্তু অঙ্গে ধারণ করার পরেই শুরু হয় মৃতদের তাণ্ডব। কোথায় শায়িত ছিলেন তারা? এর পরেও রয়ে যায় আরও অনেক রহস্য। জাকার্তা থেকে ব্যারিওর উদ্দেশ্যে উড়ে যাবে বিমানটি। ফ্লাইটে উপস্থিত সমস্ত যাত্রীদের জানানো হচ্ছে, আপনারা প্রত্যেকে নিজের স্থান গ্রহণ করুন। এই দূরত্ব নির্ণয় করতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আপনাদের সহযোগিতা কাম্য। ওয়েদার অবস্থা ভালো নয়, তবুও আমরা সময়ের মধ্যে পৌঁছানোর চেষ্টা করব। প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু টাই আপ ইউর সিট বেল্ট কুইকলি। We are running with a terrible bad weather, so we need your cooperation. Now we are ready to fly. Thanks and over. আপনার হাতে ওই বইটি কিসের? মানে কি নিয়ে লেখা? সেরেনার কাছ থেকে কথাটা শুনেই ওর মুখের দিকে তাকালো রেন। আপনার কথাটি ঠিক বুঝতে পারলাম না ম্যাডাম। হাই, মাইসেলফ সেরেনা। আমি জাকার্তা থেকে ব্যারিওর উদ্দেশ্যে যাচ্ছি। এখানে আমি কিছুদিনের জন্য ঘুরতে এসেছিলাম। আপনার নামটা? আমি রেন। আমি পেশায় একজন প্রত্নতাত্ত্বিক। আর আমার হাতে যে বইটি দেখে আপনি এত কৌতূহল প্রকাশ করছেন সেটি আমারই লেখা। প্রত্নতাত্ত্বিক বিষয়গুলি নিয়ে গবেষণা করি আমি। তার পাশাপাশি এইসব অজানা তথ্যগুলির বাস্তব প্রমাণের দলিল হিসেবে অসময়ে বইও লিখি। এটা আমার কাছে একটি নেশার মতন। কি আছে ওই বইতে? আপনার নিজের লেখাও এত মনোযোগ সহকারে পড়ছেন? সত্যি হাসালেন মশাই। সেরেনার মুখে ওই হাসিটা অনেকটাই নিশ্চিন্তের আভাস বয়ে আনলো। রেন কিছুক্ষণ ওর মুখের হাসিটা লক্ষ্য করার পর এক দৃষ্টিতে ওর চোখের দিকে তাকিয়ে রইল। এভাবে কি দেখছেন? কথাটা বলেই নিজেকে কিছুটা সামলে নিলেন সেরেনা। রেনও কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, আমাকে খারাপ ভাববেন না, আমি ওভাবে আপনাকে অস্বস্তিতে ফেলতে চাইনি। আসলে এই বইটা। সেরেনা একটু কাছে এগিয়ে গিয়ে বলল, এই বইটা কি? আপনার কপালে চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছি কেন? কোনো অসুবিধা আছে নাকি? তাহলে বন্ধু ভেবে আমাকে বলতেই পারেন। রেন কিছুটা শান্ত হয়ে বসলো। আসলে আজকে যে পথে ফ্লাইটটা যাচ্ছে সেই পথের ওপরেই বইটা লিখেছিলাম। সচরাচর এই পথ ধরে ফ্লাইটটা যায় না। আজকে কোনো একটি বিশেষ কারণে এই পথ ধরে যেতে হচ্ছে। আমি এটা আমার এক বন্ধুর কাছ থেকেই জানতে পেরেছি, যদিও আজ সকালে সে আমায় এই নির্দেশ দিয়েছিল। আসলে সেও পাইলট, তবে আজকে সে অন্য একটি ফ্লাইটের দায়িত্বে রয়েছে। সেরেনা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ও এই ব্যাপার। এর মধ্যে এত ভয় পাওয়ার মতো কিছু নেই তো। দেখুন, আকাশপথে হাজার একটা পথ থাকতেই পারে। জীবনেও তো কত পথ পেরোতে হয়, কত রকমের বাধার সম্মুখীন হতে হয়। তখন এক পথে যেতে যেতে আমরা অন্য পথে এগোতেও শুরু করি। এরই নাম তো জীবন। তাহলে এক্ষেত্রে তো এমনটা হওয়াটা খুবই স্বাভাবিক। এত ভাববেন না। হয়তো এই পথটা একটু দুর্যোগপূর্ণ, কিন্তু অভিজ্ঞ পাইলটরা সব সামলে নেবেন বলেই আমার বিশ্বাস। মাত্র তো 2 ঘন্টার পথ। আবহাওয়া খারাপ আছে, সেটা একটু বিপদ ডেকে আনতেই পারে, কিন্তু এত ভয়ও পাবেন না। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন রেন। রেনের ডান হাতটা স্পর্শ করলেন সেরেনা।
উষ্ণ স্পর্শ পেতেই আবার তার মুখের দিকে তাকালেন রেন। চোখটা ছলছল করে উঠল। এ কি, আপনার কি হয়েছে? এত ঘাবড়ে গেছেন কেন? আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? সেরেনা বিমান সেবিকাকে ডেকে বিষয়টা জানানোর উদ্দেশ্যে উদ্যত হতেই যাবেন, এমন সময় রেন তার হাতটা ধরে বললেন, ব্যস্ত হবেন না। আমার খুব অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে কিছু একটা ঘটবে। আর যেটা ঘটবে সেটা কখনোই স্বাভাবিক হবে না। আমার এই ক্ষমতা জন্মসূত্রেই প্রাপ্ত। আমি আগে থেকেই বিপদের আভাস পাই। আমি এই বইটিতে কল্পনাপ্রসূতভাবে একটি ভয়ার্ত জায়গার ব্যাখ্যা করেছিলাম। কেন জানি না মনে হচ্ছে আমাদের সাথে আজকে সেই রকমই কিছু একটা ঘটবে। এক ভয়ঙ্কর কিছু। ওদের দুজনকে অস্থির অবস্থায় দেখা মাত্রই বিমান সেবিকাটি এগিয়ে এলেন। এনি প্রবলেম স্যার? আপনাদের দুজনকে এত অস্থির দেখাচ্ছে কেন? এছাড়া বারবার বলা হচ্ছে ওয়েদারের অবস্থা ভালো নেই। আমাদের প্লেনটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বুঝতে পারছি না শেষ পর্যন্ত হয়তো ক্র্যাশ ল্যান্ডিং করতে হতে পারে কিনা। কথাটা শুনেই রেন চমকে উঠল। উঠে দাঁড়িয়ে সেই বিমান সেবিকাকে জিজ্ঞাসা করলো, এর অর্থ কি? অর্থাৎ যে কোনো মুহূর্তে এই ফ্লাইটটি নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলতে পারে, তাই তো? ব্লাস্ট হতে পারে, আর এক নিমেষে সবকিছু শেষ। আমি জানতাম। আরে সরাসরি বলুন না, আজকে আমরা সবাই মারাই যাব, বললেই তো হয়। রেনের এমন কথা শুনে সকলেই ভীষণ ঘাবড়ে গেলেন। যারা দু একজন শান্তির ঘুম ঘুমানোর চেষ্টায় ব্রতী ছিলেন তারাও তরবর করে উঠে বসলেন। আরে বলেন কি আপনি? আবহাওয়া খারাপ হতেই পারে। এছাড়া এয়ার হোস্টেসটি নিজে দায়িত্ব পালন করছেন মাত্র। সম্ভাবনার কথা জানিয়েছেন, সুরক্ষা তো নিয়ে রাখতেই হবে। যতই হোক আকাশপথে কখন কি হয়ে যায় সেটা আমরা কেউই জানি না। কিন্তু আপনি তো মশাই হাড়ে দুব্বো গজিয়ে দেবেন মনে হচ্ছে। এমন সব কথা বলছেন যা শুনে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড়। আপনি ভাই বসুন তো। আর এইসব আজে বাজে লোককে আপনারা প্লেনে ওঠান কেন বলুন তো? পাগলদের জন্য তো আলাদা প্লেনের ব্যবস্থা রাখতে পারেন নাকি? লোকটি উত্তেজিত হয়ে যাওয়ায় বিমান সেবিকাটি তার দিকে এগিয়ে গিয়ে তাকে শান্ত থাকতে বললেন। প্লিজ ক্লেম ডাউন স্যার, উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু মেক দিস সিচুয়েশন ইন আন্ডার কন্ট্রোল. Flight attendants are trying their level best to assist the passengers and to give them absolute comfort in this terrible condition. Sorry for this outrageous convenience. Please take your seat, sir. অন্যদিকে আরেক বিমান সেবিকা রেনের দিকে এগিয়ে এসে বলল, দয়া করে একটু শান্ত থাকুন স্যার। উত্তেজনা শুধু আপনার ক্ষতি করবে এমনটা নয়, এই বিমানে উপস্থিত সমস্ত যাত্রীদের চিন্তার কারণ হয়েও দাঁড়াবে। আর আপনি আপনার বইটিতে শুধুমাত্র কল্পনার প্রশ্রয়ে কিছু কথা লিখেছেন। হতেই পারে বর্তমান পরিস্থিতির সাথে তার অনেকখানি মিল রয়েছে, কিন্তু তার অর্থ তো এটা হতে পারে না যে সবকিছু সত্যি হয়ে যাবে। বিমান সেবিকা কথাটি শেষ করতে না করতেই ফ্লাইটের ডানাগুলি প্রচণ্ড জোরে শব্দ করে কাঁপতে শুরু করলো। প্লেনটি যে নিজের ভারসাম্য হারিয়ে ফেলতে চলেছে সেটি স্পষ্ট অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল কোনো ভারী কিছু যেন প্লেনের পাখনাটির ওপরে এসে অবস্থান করেছে। প্লেনটি নিজের গতিবেগ ক্রমে হ্রাস করতে লাগলো। সকলেই জানলার বাইরে দেখার চেষ্টা করতে লাগলেন, কিন্তু কালো আধারের মধ্যে কোনো কিছুই স্পষ্ট অনুভব করতে পারলেন না কেউই। প্যাসেঞ্জারদের মধ্যে থেকে অনেকেই ভয়ে ও আতঙ্কে চিৎকার করে উঠলেন, প্লিজ গড সেভ আস, উই ডোন্ট ওয়ান্ট টু সাফার লাইক দিস, ইটস এক্সট্রিম, ও গড, ও অল মাইট, প্লিজ সেভ আওয়ার চাইল্ড। বাইবেলে বর্ণিত কথাগুলিও অনেকেরই জবানবন্দি হয়ে উঠেছিল। রেন সকলকে সরিয়ে জানলার দিকটায় মুখ ঠেকিয়ে ভালো করে ওই অন্ধকার অংশটি দেখতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন একাধিক কালো ছায়ার মতন কিছু অবয়ব পাখনাটির ওপরে এসে অবস্থান করেছে। তারা পাখনাটির ওপরেই বসে রয়েছে। প্রতিটি ছায়া মেঘের আচ্ছাদনগুলিকে ভেদ করে সজোরে ওই ডানাগুলির ওপরে বাড়ি মারছে। সেই শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হলেও রেনের কানে পৌঁছাতে পারল। ওই যে, ওই যে, আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে সেরেনা। কি হয়েছে রেন? কি দেখতে পাচ্ছেন আপনি? রেন হাঁপাতে লাগলেন। আমার কল্পনা এভাবে বাস্তবভাবে ভাবিনি। তারা এসেছে। আমি জানতাম তারা ঠিক আসবে। কবরের অভিশাপ সত্যি হতে চলেছে। এখান থেকে নিস্তার লাভের একটাই উপায় আছে। সকলেই এবার বিষয়টিকে অনেকটাই গুরুত্বের সাথে নিতে চাইলেন। কি উপায়? সমস্বরে কথাটি জিজ্ঞাসা করার সাথে সাথে রেন অদ্ভুতভাবে হাসতে শুরু করলেন। তারপর আরও একবার জানলার ওই অন্ধকার আচ্ছাদন ভেদ করে চোখটা গিয়ে পড়ল ডানার শেষ প্রান্তে। আর তারপরেই সহসা মাথাটা ঘুরিয়ে সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি, জেনে রাখুন, মৃত্যু। হঠাৎ রেড সিগন্যালটি অন হয়ে গেল।
পাইলটের রুম থেকে বিশেষ ঘোষণা ভেসে আসতে লাগলো। আমাদের প্লেনটিকে কেউ জোর করে নিচের দিকে ঠেলে দিতে চাইছে। দ্য ফ্লাইট ইজ নাও আউট অফ কন্ট্রোল। প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু ক্লেম ডাউন অ্যান্ড কোঅপারেট আস টিল উই সেফলি ল্যান্ড। বাতাসের সাথে প্রচণ্ড জোরে সংঘর্ষ হতে থাকার কারণে ডানাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ক্র্যাশ ল্যান্ডিং করা ব্যতীত আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু সবচেয়ে বড় সমস্যার বিষয় হচ্ছে আমাদের সামনেই আরেকটি ফ্লাইট রয়েছে। সেটি নিজের গতিবিধি হারিয়ে অনেক আগেই ক্র্যাশ হয়ে গেছে। হয়তো সেই ফ্লাইটটিতে থাকা সমস্ত যাত্রীরাই এতক্ষণে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন। আমরা এতক্ষণ সেই ফ্লাইটটাকেই লক্ষ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিচেই রয়েছে সমুদ্র। সমুদ্র থেকে যদি অন্যত্র উড়ে যাওয়ার চেষ্টা করি তাহলে সামনেই পড়বে সীমান্তবর্তী পাহাড়। সেই পাহাড় অতিক্রম করবার মতন পর্যাপ্ত ফুয়েল আমাদের নেই। তাই এক প্রকার উপায়হীন হয়েই আমাদেরকেই ক্র্যাশ ল্যান্ডিং করতে হচ্ছে। আপনারা প্রত্যেকেই নিজেদের লাইফ জ্যাকেটের ব্যবস্থা করে রাখুন। যে কোনো মুহূর্তে আমরা বিপদের সম্মুখীন হতে পারি। আমরা আমাদের ফ্লাইটের গতিবিধির কন্ট্রোল অলরেডি হারিয়েছি, তবুও একটা দ্বীপ দেখে ল্যান্ডিং করবার চেষ্টা করছি। প্রত্যেকে সাবধান হয়ে যান। আমাদের অবস্থানের থেকে সমুদ্রের দূরত্ব আর খুব বেশি নেই। ওভার। কথাটি শোনা মাত্রই প্রত্যেকের শিরায় হিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। নিজেদের অবস্থার কথা ভেবে প্রত্যেকেই ভীষণ ভয় পেয়ে গেলেন। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কোলাহলে ফেটে পড়ল চতুর্দিক। মানুষজন স্বল্প জায়গার মধ্যেই দৌড়াদৌড়ি করতে শুরু করলেন। এখান থেকে বাঁচবার উপায় খুঁজতে লাগলেন প্রত্যেকে, কিন্তু কেউই জানতেন না এর শেষ কোথায়। ঈশ্বরের কাছে জীবনের ভিক্ষা চাইতে লাগলেন প্রত্যেকে, কিন্তু চিরকালের মতোই ঈশ্বর সেই দিনও নীরবই রইলেন। চোখের জলের দাম নাকি জীবনের দাম? প্রত্যেকের চোখে মুখে তখন ভয়ের আভাস। প্রাণ থাকবে নাকি যাবে? আজ কি তবে এটাই শেষ? এত দিনের এত স্বপ্নের কি তবে এটাই অন্তিম দিন রচনা হতে চলেছে? প্রত্যেকের কাছেই ছিল একই প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়ার ভার সেদিন আর ঈশ্বর নিলেন না। সেরেনা রেনকে ধরে নিজের প্রাণের ভিক্ষা চাইতে লাগলেন। রেন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, আপনি বলেছিলেন না ঈশ্বর এক এবং অদ্বিতীয় শক্তি, ওনার উপরে আর কেউ নেই। ওনার থেকেও বড় শক্তি আছে। ঈশ্বর ততক্ষণ পর্যন্ত নিজের দুই হাতকে অকেজো করে রাখতে বাধ্য থাকেন যতক্ষণ পর্যন্ত সেই শক্তি নিজের সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ না করেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন শয়তান। পবিত্র বাইবেলে তেমনটাই কথিত আছে। শয়তান মর্তে নিজের ক্ষমতার বহিঃপ্রকাশ করতে পারেন অচিরেই। তিনি সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের পরেই ঈশ্বর তার মধ্যে হস্তক্ষেপ করতে পারেন। এই চুক্তি পৌরাণিক কালেই হয়ে গিয়েছিল। আজ সেটি অভিশাপের চেয়ে কোনো অংশেই কম নয়। আমরা শুধু গোটা বিষয়টা দর্শকের মতন দেখতে পারি মাত্র, আর যা ঘটছে তা হতে দিতে বাধ্য থাকতে পারি। প্লেনটি নিচের দিকে বাঁকতে শুরু করলো। যে যেখানে ছিলেন সেখান থেকে হুমড়ি খেয়ে নিচের দিকে এগিয়ে আসতে লাগলেন। অনেকেই দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে গেলেন। কিছু বৃদ্ধ বৃদ্ধার বাতাসের চাপ সহ্য করতে না পেরে হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করলো যে সেখান থেকে বেরোবার কোনো উপায় অবশিষ্ট ছিল না। প্রত্যেকে যে যার নিজেদের লাইফ জ্যাকেটটি পরে নিলেন। ডান দিকে চোখ পড়তেই সকলে দেখতে পেলেন প্লেনের ডানায় আগুন ধরে গেছে। বাতাসের গতিবেগের সাথে ডানাটি পাল্লা দিতে না পারায় তার একাংশ ভেঙে গেছে। সেখান থেকে হাওয়া ভেতরে প্রবেশ করায় আগুনের গতিবিধিও আরও ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। অনেকে সেই ধোঁয়া সহ্য করতে না পেরে প্লেনের জানলার কাচ ভেঙে দিলেন। এর ফলে অপর দিক থেকে আরও জোরে বাতাস ভেতরে প্রবেশ করতে শুরু করলো। সেই বাতাসের সংস্পর্শে নিঃশ্বাস নেওয়ার কাজ হয়ে উঠল আরও দুঃসাধ্য। রেন বললেন, সেরেনা, হয় আমাদের আজকে মৃত্যুর বুকে তলিয়ে যেতে হবে, আর তা না হলে আমাদেরকে এই অন্ধকার ভেদ করে নিজেদেরকে রক্ষা করতে হবে। আমাদের সাথে কারা বাঁচতে পারবেন আমরা কেউই জানি না, কিন্তু আমাদেরকে বাঁচতেই হবে। ঈশ্বরের চেয়েও শয়তানের হাত অনেক লম্বা। আশা করি সেটা ভালোভাবেই বুঝতে পেরেছেন। কাজেই আর দেরি করবেন না। আমাদের হাতে সময় খুব কম। দরজার দিকটা ঘেঁষে দাঁড়াতে হবে আমাদের। নিজেদের প্রয়োজনীয় জিনিসের ব্যাগটা পিঠের সাথে শক্ত করে আটকে নিন। আমার কাছে একটা প্যারাস্যুট রয়েছে। আশা করি আপনাকে সঙ্গে নিয়ে আমি উচ্চতা থেকে ঝাঁপ দিতে পারবো। ওরা যা বলেছিলেন তার শেষ রক্ষা কখনোই সম্ভব নয়। সেরেনা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি জানলেন কিভাবে আজ এমন একটা বিপদ ঘটতে পারে? আপনি তো বইটিতে নিজের কল্পনা আর খেমের উপত্যকার কিছু তথ্যের কথা জানিয়েছিলেন। তাতে এতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি পূর্বাভাস তো ছিল না। রেন কিছুটা সময় নিয়ে বললেন,
সব কিছুর পেছনেই কারণ থাকে। ওই যে বললাম, আজ আমার এই প্লেনটিতেই যাওয়া, এই প্লেনের পথ পরিবর্তন, আর এখন ওই ছায়াদের দর্শন হওয়া, সবটাই জানবেন ভবিতব্য। আমরা যারা লেখক তারা অনেকেই কল্পনা শক্তির বলে দেখতে পাই। We have that sixth sense and we can easily capture the fact in our mind. Each story had its own end, and I was quite sure that this end will not gone good. I should have asked the flight attendants before flying. It's become a sign now. Terrible scene. Cause hammer. Oh my god. কথাটি বলতে বলতেই প্লেনটি দুলতে শুরু করলো, কিন্তু তার মধ্যেও সেরেনার হাতটি ধরে রইলেন রেন। প্লিজ হেল্প ইউর সেলফ সেরেনা, আই এম উইথ ইউ, ডোন্ট ওয়ারি। সেরেনাকে কথাগুলি সেদিন অনেকটাই স্বস্তি প্রদান করলো। পৌরাণিক অভিশাপের কবলগ্রস্ত এই প্লেনটির ভবিষ্যৎ কোন পথকে নির্দেশিকা জারি করতে চলেছে সেটা বুঝতে না পারলেও তারা যে এক ভয়ঙ্কর বিপদকে আহ্বান করে ফেলেছেন সেটি সকলের চোখে মুখে স্পষ্টতই ফুটে উঠেছিল। রেন সমস্ত বন্দোবস্ত করে নিলেন। যাত্রীদের মধ্যে অনেকেই তার সাথে একসাথে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু একসাথে এতগুলো লোকের ভার বহন করা ওই প্যারাসুটটির পক্ষে সম্ভব ছিল না। বিমান সেবিকারা অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই বিষাক্ত ধোঁয়ার পাশাপাশি প্রবল গতিবেগে প্লেনটি নিজের দিকে ধাবিত হতে শুরু করেছিল। সেই হ্রাস রোধ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবও ছিল না। যে যার নিজের স্থান থেকে অন্যত্র সরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছিলেন। সামান্য গতিবেগ কম হলেই প্রত্যেকেই যে যার নিজের মতন ঝাঁপ দেবে বলে ঠিক করে নিয়েছিলেন। প্লেনটি ভূমির আরও কাছাকাছি আসতেই অনেকেই এলোপাথারিভাবে ঝাঁপ দিতে শুরু করলেন। সেরেনাকে সঙ্গে নিয়ে রেনও ঝাঁপ দিলেন। প্যারাসুটটি সময় মতো খুলে যাওয়ার ফলে অনেকটাই নিজেদের সামলে নিতে পারলেন তারা। কিন্তু হঠাৎ করেই প্যারাসুটের ওপরস্থলে কিছুটা ভার লক্ষ্য করলেন রেন। সেখানে যে তাদের পাশাপাশি আরও কিছু লোক বেমক্কা ঝাঁপিয়ে পড়েছেন সেটা বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছিল। প্যারাসুট নিজের গতিবিধি মেনে এগোতে থাকলো। হাওয়ার গতির সাথে নিজেদের বেশ কিছুটা সামঞ্জস্য করে নেওয়ার চেষ্টা করতে থাকলেন তারা সকলেই। ইতিমধ্যেই প্যারাসুটের ওপরে থাকা দুজন মানুষ নিচের দিকে এগোতে থাকায় তাদের একজনের পাটিকে শক্ত করে চেপে ধরার চেষ্টা করলেন রেন। আরেকজনের দায়িত্ব বহনের ক্ষমতা সেরেনার ওপরে অর্পিত থাকলেও সেই কাজের সফলতা পেতে পেতে বাঁধনটি আলগা করে দিতে বাধ্য হলেন তিনি। চোখের সামনে একটি দেহ নিচের অন্ধকারে পড়ে তলিয়ে গেল। শুধু একটি বিকট চিৎকারের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে বাতাসের সাথে মিলিয়ে যেতে লাগলো। এভাবে ভাসমান ধূলিকণার মতোই তারাও ওই মহাকাশের অন্তরালে ভাসতে লাগলেন। এক সময় প্যারাশুটটি মাটি স্পর্শ করায় সকলের বুকে যে হৃৎপিণ্ডটি তখনও ধুকপুক করে যাচ্ছিল সেটি টের পেলেন। প্যারাশুটটি নিজের জায়গা মতোই থামল। হুড়মুড় করে সকলে ভূমি স্পর্শ করলেন। চোখ কচলাতে কচলাতে রেন লক্ষ্য করলেন সেরেনা ছাড়াও আরও দুজন আটকে ছিলেন ওই প্যারাশুটে। তাদের মধ্যে একজন জ্যাক এবং একজন মেলি। আরও একজন ছিল যাকে আমি আটকাতে পারিনি, হাত ফসকে পড়ে গেল। জ্যাক কাঁদতে কাঁদতে বললেন, উনি আমার মা। আমায় ধরে বাঁচার শেষ চেষ্টা করতে যাচ্ছিলেন, কিন্তু আমিও ধরে রাখতে পারিনি। আমি আমার স্ত্রীকেই শুধু বাঁচাতে পেরেছি। কথাটি বলা শেষ করেই জ্যাক মেলিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। মায়ের মৃত্যুর শোক সহ্য করার মতন ক্ষমতাটি ঈশ্বর যেন তখনও তাকে দয়া ভিক্ষা দিতে পারেননি। সমুদ্রের একটা অংশ তখনও দাউ দাউ করে জ্বলছিল। প্লেনটা যে ওখানে গিয়েই ব্লাস্ট করেছিল সেটা সকলেই বুঝতে পারলেন। এত বড় একটা উড়োজাহাজের কেবলমাত্র একটা অংশই চোখে পড়ছিল, বাকিটা হয়তো অন্যত্র নিজের অন্তিম নিঃশ্বাস গুনছিল। বেহুশ নয়নে কাঁদতে থাকলেন ওরা চারজন। সেরেনা ও রেন ওখানেই বসে পড়লেন। হাত জড়ো করে আকাশের দিকে তাকিয়ে মৃত ব্যক্তিদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে লাগলেন। প্রত্যেকের সারা শরীরেই কোথাও না কোথাও চোট লেগেছিল। ক্ষতস্থান থেকে অনবরত রক্তপাত হয়েই যাচ্ছিল। সেরেনা একটি রুমাল নিয়ে রেনের বাম হাতের কনুইয়ের কাছটা শক্ত করে জড়িয়ে দিলেন। রক্তপাত কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে গেল। অন্যদিকে জ্যাক ও মেলি ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে লাগলেন। জায়গাটি কোথায়, কোন মুলুকে, কিছুই বুঝে উঠতে পারছিলেন না তারা। প্রত্যেকেই কোনো রকমে একে অপরকে কাছে রেখে ঠান্ডা নিবারণের চেষ্টা করতে লাগলেন। ভোরের অপেক্ষায় ক্লান্ত চোখগুলি ছিল অপেক্ষামান। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে সেদিন সূর্যোদয়ের অপেক্ষা করতে লাগলেন সেই চারজন। পরদিন ভোর হতেই সকলের নজর গেল সামনের দিকে। সেরেনা রেনকে ডেকে বললেন, আমরা এখন একটি সমুদ্র সৈকতের পাশেই রয়েছি, কিন্তু এটা কোন দ্বীপ? ব্যারিওতে যাবার কথা ছিল না আমাদের? রেন গোটা বিষয়টা ভালো করে দেখার পরে বললেন, হেমের নামে এখানে একটি দ্বীপ ছিল। দ্বীপটি পরিত্যক্ত। অনেকে জায়গাটিকে অভিশপ্ত দ্বীপ হিসেবেও চেনেন।
এই দ্বীপের বিষয়ে আমি আমার বইতে লিখেছিলাম। এখান থেকে নাকি কেউ জীবিত ফিরে যেতে পারেন না। সেরেনা পুনরায় জিজ্ঞাসা করলেন, এটি কি তবে সেই দ্বীপই? রেন প্রত্যুত্তরে বললেন, আমি ঠিক জানি না সেরেনা, হয়তো এমনটা নাও হতে পারে। খেমের একাধিক দ্বীপের সমষ্টি। এখানে একাধিক অভিশপ্ত দ্বীপ রয়েছে, কিন্তু অনেক বেনামি দ্বীপও রয়েছে যেগুলির হদিশ মানচিত্রেও পাওয়া যায়নি। এই দ্বীপগুলির অন্দরে রয়েছে এমন কিছু অভিশাপ যেগুলির মুক্তি আজও সম্ভব হয়নি। মেরি বললেন, আমাদের বেঁচে থাকার রসদটুকুও আছে কিনা আমরা কেউ জানি না সেরেনা। এখানে খাদ্য, বাসস্থান কিছুই নেই। তারপরেও তোমার এখন এইসব নিয়ে চিন্তা করবার ইচ্ছে হচ্ছে? আমরা যদি এখান থেকে বেঁচে বেরোতেই না পারি তাহলে রহস্য ভেদ করে কি হবে? জ্যাক মেলিকে থামিয়ে দিয়ে বললেন, আহ মেলি, এভাবে কে কথা বলে? আজকে তুমি বা আমি যেই পরিস্থিতির মধ্যেই পড়েছি ওনারাও তো পড়েছেন। তবে এখন এভাবে ভয় পেয়ে ভেঙে পড়লে চলবে না। আমাদের প্রত্যেককেই এর থেকে বাইরে বেরোতে হবে। যেভাবেই হোক নিজেদের প্রাণ বাঁচিয়ে এখান থেকে বেরোতেই হবে। সেরেনা বলল, রাতটা তো কেটেই গেছে। এটাকে একটা কালো রাত মনে করে আমাদের ভুলে যাওয়াই উচিত। নতুন সূর্য নতুন ভোরের সন্ধান দিয়েছে। ঈশ্বর যখন প্রাণটা বাঁচিয়েছেন তখন নিশ্চয়ই পরবর্তী লক্ষ্যের বিষয়টি তিনিই নির্ধারণ করে দেবেন। ওরা সকলেই উঠে দাঁড়ালেন, তারপর সমুদ্রের দিকে এগিয়ে গেলেন। রেন সমুদ্রের দিকে এগিয়ে গিয়ে বললেন, এখানকার আকাশটা মলিন। খেমের এর পার্শ্ববর্তী দ্বীপগুলিতে নানান ধরনের অভিশাপের আভাস স্পষ্ট লক্ষ্য করা যায়। পৌরাণিক ইতিহাসের পাতা ঘাটলে এই স্তর প্রতিটি প্রলেপ ভেদ করে উঠে আসে। সেখানে আজও এমন অনেক গোপন তথ্য রয়েছে যেগুলির কোনো হদিশ মেলেনি। তবে আকাশের অবস্থা প্রমাণ করছে এই জায়গাটি থাকার জন্য উপযুক্ত নয়। মেলি উঠে এসে দাঁড়ালেন তার পাশে। এখানেই আকাশটা কেমন ঘোলাটে, মনে হচ্ছে দীর্ঘদিন ধরে এই দিকে কেউ আসেই না। মেঘের চলাচলও একেবারেই নিষিদ্ধ হয়ে গেছে। বৃষ্টিও হয়নি কতকাল, একেবারে শুকনো। সত্যি এখানে এসে মনে হয় আমরা আরও বিপদ বাড়িয়ে ফেললাম। সেরেনা বললেন, যাক এসব কথা, কারুর কাছে খাবার আছে কি? এবার তো খিদের জ্বালায় দম বন্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ অপেক্ষা করলে মনে হচ্ছে মরেই যেতে হবে। শরীরটা ভীষণ খারাপ লাগছে, উঠে দাঁড়াবারও ক্ষমতা নেই। জ্যাক প্রত্যুত্তরে বলল, আমার কাছে ব্যাগে কিছু স্যান্ডউইচ পড়ে রয়েছে, ফ্লাইটে খাইনি, ভাগ্যিস পিঠে করে নেমেছিলাম, না হলে সেগুলোও বোধহয় এতক্ষণে সমুদ্রের অভ্যন্তরে তলিয়ে যেত। সাথে সাথে ওরা সকলেই যে যার ব্যাগ খুলে দেখতে শুরু করলেন। প্রত্যেকের কাছেই সামান্য কিছু সরঞ্জামের পাশাপাশি কিছু খাদ্যও ছিল। যে যার নিজের মতন পেট পুজো করে নেওয়ার পর জলের জন্য অপেক্ষা করতে লাগলেন। সমুদ্রের নোনা জল খাওয়ার অযোগ্য হওয়ায় কেউই সেই জল পান করতে পারলেন না। তবে রেন সমুদ্রের দিকটায় এগিয়ে গিয়ে সামান্য কিছুটা জল হাতে নিয়ে খাওয়ার চেষ্টা করলেন, কিন্তু মুখে দিতেই অবাক হয়ে গেলেন। জলের স্বাদটা নোনতার পরিবর্তে মিষ্টি লাগলো। আমি বলেছিলাম এই জায়গাটা ভীষণ অদ্ভুত, এখানে জলের স্বাদটাও সম্পূর্ণ আলাদা। আমার সত্যিই মনে হচ্ছে আমাদের সাথে কোনো বিপদ ঘটতে চলেছে। এখানে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। রেনের কথাগুলিকে সেই মুহূর্তে কেউই কানে নিতে চাইলেন না। তবে সমুদ্রের জলের স্বাদ কিভাবে মিষ্টি হতে পারে সেই বিষয়টি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করলেন। মেলি রেনকে উদ্দেশ্য করে কিছু জানাতে চাইলেন। সেরেনার কাছে শুনলাম আপনি একজন প্রত্নতাত্ত্বিক হওয়ার পাশাপাশি একজন সুলেখকও বটে। আচ্ছা, আপনি যে এত ভিন্ন ভিন্ন বিষয়ের উপর লেখেন, এই সব কিছুই কি আপনার কল্পনাপ্রসূত? রেন কিছুটা অন্যমনস্ক ছিল, তারপর বললেন, আমি ছোটবেলা থেকেই এই ক্ষমতার অধিকারী। এক বিশেষ ক্ষমতা প্রাপ্তির মধ্যে দিয়ে আমি অজানা অচেনা জায়গার সম্পর্কে অনেক তথ্য জানতে পারি। এছাড়াও জীবনে একাধিক স্থানে ঘুরেছি, সেখানকার অবস্থান ও পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করেছি। সেই সব অভিজ্ঞতা থেকেই আমি লেখালেখি করেছি। এই বইগুলি বিশ্বের বিভিন্ন পরিসরে আজও যথেষ্টভাবে নিজেদের গুণমানকে বলবৎ রাখতে পেরেছে। এই সত্যতা খোঁজার জন্য অনেকেই আমার লেখা জায়গাগুলিতে গেছেন। শুধু তাই নয়, কথাগুলি সত্যও প্রমাণিত হয়েছে। আমি এই খেমের দ্বীপগুলি সম্পর্কেও বহু অজানা তথ্য আমার নতুন বইটিতে তুলে ধরেছিলাম। আমার জানি না কেন মনে হচ্ছে এখানকার পরিবেশ এবং আবহাওয়ার সাথে এই অঞ্চলের বিবরণ অনেকাংশেই মিলে যাচ্ছে। আমি যদি খুব ভুল না করি তাহলে এই অঞ্চলটিও খেমের অন্তর্ভুক্ত। এখানকার পরিবেশ বেশ অনেকটাই অন্য ধরনের। আমাদেরকে অনেকটাই সাবধানে থাকতে হবে। রেনের কথা শেষ হতেই আকাশের মুখ হঠাৎ ভার হয়ে এলো। সেরেনা বললেন, মনে হচ্ছে বৃষ্টি আসবে। রেন বললেন, আসতেই পারে। এই জায়গাগুলি এতটাই রহস্যজনক, এখানে কোনো কিছুই নির্ধারিত নিয়মে চলে না। জ্যাক বললেন, বৃষ্টি আসতেই পারে, কিন্তু আমরা আশ্রয় নেব কোথায়? এখানে তো আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গায় লক্ষ্য করছি না।
সামনেই ঝোপ আর জঙ্গল, বিষাক্ত পোকামাকড়ের আনাগোনা থাকতেই পারে। এভাবে কিছু না জেনে সেদিকে চলে যাওয়া কি ঠিক হবে? সেরেনা বললেন, আমাদের তো যেতেই হবে। কিছু একটা উপায় তো খুঁজে বার করতেই হবে। এভাবে এখানে বসে থাকলে তো কোনো সমস্যার সমাধান হবে না। ওরা সকলেই জঙ্গলের দিকে যাওয়ার জন্য উদ্যত হলেন। আকাশ কালো হয়ে এলো। বৃষ্টির ফোঁটাগুলো গায়ে এসে পড়তেই জ্বালা করতে লাগলো সারা শরীর। রেন বললেন, আমাদের তাড়াতাড়ি পা চালাতে হবে। এই অঞ্চল ভীষণ অদ্ভুত। হিমের অন্তর্ভুক্ত দ্বীপগুলোই এরকম। এখানে অ্যাসিড রেন হওয়ার সম্ভাবনাও থাকে। মনে হয় তেমনটাই হচ্ছে। এই কারণেই এখানকার জঙ্গলগুলোতে কোনো জনপ্রাণী থাকেও না। প্রত্যেকের কাছেই এখানকার পরিবেশ ভীষণ রকমের অস্বস্তিকর। কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই তাদের নজরে পড়ল একটি গুহা। ঘুটঘুটে অন্ধকার সেই গুহার পাদদেশ ঘেঁষে একাধিক লতাগুল্মের সারি দানা বেঁধে প্রভাব বিস্তার করেছে। স্থানীয় ভাষায় এগুলিকে প্লাভেল গ্রোভ বলা হয়ে থাকে। রেন বললেন, খবরদার, এই পাতাগুলোর গায়ে কেউ হাত দিতে যাবেন না। এগুলো বিষাক্ত। এই পাতাগুলি কোনো সাধারণ পাতা নয়। এদের অসীম ক্ষমতা। একবার শরীরের সাথে স্পর্শ করলে এগুলি আমাদের শরীরের ভেতরের সমস্ত রক্তটা শুষে নিতে পারে। এর কারণেই পাতাগুলির রং লাল। এর লালাভ রঙের রহস্য হচ্ছে, এরা মানুষ বা পোকামাকড়ের শরীরের নির্যাস শুষে নিয়ে নিজেদের শরীরকে রক্তবর্ণের করে রাখে। এখানে যে পাতাগুলি রয়েছে সেগুলি মানুষের শরীরকে নিজেদের দখলে নিয়ে নেয়। আষ্টে পৃষ্ঠে নিজেদের সাথে জড়িয়ে ফেলতে পারে। খুব সাবধানে পা ফেলে যেতে হবে। সেরেনা বললেন, সামনে যে গুহাটা দেখতে পাচ্ছি সেখানেই আপাতত আমাদের আশ্রয় নিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। অ্যাসিড বৃষ্টির মধ্যে এখানে এভাবে অপেক্ষা করা মৃত্যুর সমান। তারা প্রত্যেকেই গুহার দিকে এগোতে শুরু করলেন। গুহাটি বেশ পুরনো হওয়ার দরুন সেখানকার পরিস্থিতি বসবাসের উপযুক্ত ছিল না। দম বন্ধ করা পরিবেশ, তার সাথে গুমুট ভাব জায়গাটিকে যেন আরও ভয়ঙ্কর করে তুলেছিল। রেন ছিলেন সবার সামনে। হাত থেকে একটা টর্চ বার করে সবার উদ্দেশ্যে পথ দেখিয়ে সামনের দিকে এগোতে শুরু করলেন। সবাই এই আলোটিকে লক্ষ্য করে এগিয়ে আসতে থাকুন। আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। রেনের কথায় সকলে সামনের দিকে এগোতে থাকলেন। গুহার ভেতরে পাশের দেওয়ালগুলিতে একাধিক মরা মানুষের খুলি আটকানো ছিল। কালো কালো ছিদ্র দিয়ে এক বিশ্রী গন্ধ বেরিয়ে আসছিল। সেই গন্ধ নাকে যেতেই সকলের মাথা ঝিমঝিম করতে শুরু করলো। স্যাঁতস্যাঁতে পরিবেশটা প্রমাণ করে দিচ্ছিল এর ভেতরে এমন কিছু রয়েছে যেখানে জলের সাথে সংযোগ রয়েছে। জলের ধারা বয়ে যাচ্ছে মাটির নিচ দিয়ে। মাটিতে পা রাখা মাত্রই বেশ কিছুটা অংশের মাটি পায়ের নিচে ডেবে গেল। মেলির পা মাটিতে ঢুকে যেতে থাকলো। তিনি চিৎকার করে উঠলেন। অন্ধকারের মধ্যে কেউ কাউকেই পরিষ্কারভাবে অনুধাবন করতে না পারায় এমন দুর্ঘটনা ঘটল। মেলির কণ্ঠস্বর কানে যেতেই সকলে পেছন ঘুরে তাকালেন। রেন হাতে টর্চটা নিয়ে সেদিকে এগিয়ে আসতেই দেখলেন মেলির শরীরের অনেকটাই তখন মাটির ভেতর ঢুকে গেছে। মেলি তখনও বাঁচার আশায় হাতটা বাড়িয়ে শেষ রক্ষার জন্য চিৎকার করেই চলেছেন। আমাকে আপনার হাতটা দিন মেলি। মেলি, আমার কথা শুনছেন? এখন ভয় পেলে চলবে না। আপনার হাতটা এগিয়ে দিন। এটা চোরাবালির মতন। সাবধান। সাবধানতা অবলম্বন না করলে গোটা শরীরটাকে এটি গ্রাস করে ফেলতে পারে। রেনের কথা শেষ হতে না হতে মেলি আবার চিৎকার করে উঠলেন। কেউ আমার পা টেনে ধরছে রেন। দয়া করে আমাকে বাঁচান। কিছু আছে নিচে, আমি বুঝতে পারছি না। রেনের পক্ষে তাকে উপরে তুলে আনার কাজ একা সম্ভব না হওয়ায় জ্যাকও এগিয়ে গেলেন। তারা দুজনে মিলে চেষ্টা করে শেষ পর্যন্ত মেলিকে উপরে তুলে আনতে পারলেন। নিজের প্রাণ ফিরে পাওয়াটা মেলির কাছে দ্বিতীয় জন্মলাভ অপেক্ষা আর কোনো অংশেই কম ছিল না। রেন বললেন, মেলি, আমি আপনাকে বলেছিলাম এখানে পদে পদে বিপদ রয়েছে। খুব সন্তর্পণে এগোতে না পারলে এমন বিপদ লেগেই থাকবে। এছাড়া এই দেওয়ালগুলি দেখছেন? এই দেখুন, আলোর সামনে এলেই এগুলি চকচক করছে। এর মধ্যে পারদ মিশ্রিত রয়েছে। সামান্য আগুনের সংস্পর্শে এলেই এই গোটা অঞ্চলটি দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। আমি আপনাকে সামান্যতম নিদর্শন দেখাতেই পারি। রেন সামনে থাকা একটি মশাল হাতে তুলে নিলেন। এরপর দেশলাই দিয়ে সামনের কাপড়টার গায়ে আগুন লাগানোর সাথে সাথে গোটা অঞ্চলটা আলোকিত হয়ে উঠল। সেই আলোয় উদ্ভাসিত হতে থাকলো চতুর্দিক, যেন এটি কোনো মহামূল্যবান জিনিসের খনি। সেখানে আবৃত হয়ে রয়েছে বহু পুরাতন গুপ্তধন। আলোটা যত দূর পর্যন্ত পৌঁছালো তত দূর পর্যন্ত গোটা জায়গাটা জ্বলজ্বল করছিল। সকলে সেই দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। সেরেনা কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে বললেন, ও মাই গড, চোখের সামনে যা দেখতে পাচ্ছি সে কি সত্যি? হতেই পারে এই জায়গাটা অভিশপ্ত, কিন্তু আপনার ধারণা একেবারে সত্যি হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি রেন। রেন অবাক হয়ে কিছুক্ষণ সেই দৃশ্য দেখবার পর বললেন, হ্যাঁ, সত্যিই তাই। আমিও ভাবতে পারছি না। আমরা এই জায়গায় এসে যে এমন কিছুর সন্ধান পেতে পারি সেটা ভাবনার অতীত তো বটেই,
তবে আগে এই বিষয়টা আমাদের সকলের জেনে নেওয়া উচিত। মশালটি দেওয়ালে সামান্যতম স্পর্শ করার সাথে সাথেই এই অংশটি দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। প্রত্যেকেই বিষয়টি দেখে অত্যন্ত ঘাবড়ে গেলেন। রেন বললেন, সামনে যেগুলি দেখতে পাচ্ছেন সকলে, সেগুলি সত্যি নাও হতে পারে। সবসময় যা দেখা যায় সেটাই যে সত্যি হবে এমনটা নয়। বিশেষ করে এমন একটি গোলকধাঁধার মাঝখানে পড়ে তো সবকিছুকেই অদ্ভুত বলেই মনে হচ্ছে। জ্যাক বললেন, সামনে এগুলো কি রাখা রয়েছে? দেখে তো মনে হচ্ছে মহামূল্যবান কোনো পাথর, এছাড়াও সোনার মতন জ্বলজ্বল করা কোনো ধাতু। রেন বললেন, সোনার মতন উজ্জ্বল কোনো ধাতু নয়, এগুলোই সোনা। এখানকার দ্বীপগুলিতে অনেকেই নিজেদের লুণ্ঠিত ধন সঞ্চয় করে রাখতেন। শুধু তাই নয়, তার পাশাপাশি আরও একটা রহস্যের বিষয় ছিল। এখানেই অযথাচিতভাবে অনেককেই সমাধিস্থ করে রাখা হতো। তাদের পছন্দের জিনিসপত্র এভাবেই রেখে দেওয়া হতো। এগুলিও কিন্তু সেই অভিশাপের দলিল হয়েই এখনো রয়ে গেছে। এত সহজে সবকিছুর প্রতি লোভ করা উচিত নয়। এছাড়া আমাদের এইসবের দিকে না তাকিয়ে কিভাবে নিজেরা এখন এখান থেকে উদ্ধার পাবো সেই বিষয়ে মনোনিবেশ করা উচিত। কথায় বলে, যা কিছু সহজে পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকটাই ভয়ঙ্কর হয়। আর সেখানে এত এত সোনা দানা, হিরে, মণি, মাণিক্য, জহরত, এগুলো এমনি এমনি কি কেউ এখানে রেখে গেছে বলে আপনাদের মনে হয়? রেনের কথাগুলোকে জ্যাক এবং মেলি তেমন গুরুত্ব দিলেন না। তারা লোভের বশবর্তী হয়ে সেদিকে এগিয়ে যেতে শুরু করলেন। রেন হাজারবার নিষেধ করা সত্ত্বেও কেউই বিষয়টা শুনতে বা মানতে রাজি হলেন না। রেনের ধারণার প্রতি সেরেনার বিশ্বাস জন্মে গিয়েছিল। তিনি গোটা বিষয়টাই দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগলেন। মেলি এগিয়ে গেলেন, একের পর এক মোহর হাতে নিয়ে দেখতে শুরু করলেন। জ্যাক সেখান থেকে বেশ কিছু স্বর্ণমুদ্রা নিজের জামার পকেটেও ভরে নিলেন। তাদের দুজনেরই আনন্দের সীমা রইল না। জ্যাক বললেন, আমরা যদি একবার এখান থেকে বেঁচে ফিরতে পারি তাহলে এই সব কিছুই আমাদের হবে মেলি। ভাবতে পারছো আমরা যে এইরকম একটি দ্বীপের হদিশ পেয়েছি? এই বিষয়টি আমাদের দেশের সরকারের কানে গেলে আমরা দুজনেই ব্রেকিং নিউজে আসার সুযোগ পাবো। শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা প্রচুর টাকাও পাবো। আমাদের এতদিনের দুঃখ, কষ্ট, অভাব চিরকালের জন্য শেষ হয়ে যাবে। আমরা খুব ভালো থাকবো মেরি, দেখো। ওরা একে অপরকে জড়িয়ে ধরল। ওরা দুজনেই যে এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছিল সেটা সেই সময় রেনের হাতের ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা প্রমাণ করে দিচ্ছিল। ঘড়ির কাঁটার শব্দটা ছিল অন্য সময়ের থেকে অনেকটাই বেমানান। ঘড়ির দিকে চোখ পড়তেই প্রচণ্ড ঘাবড়ে গেলেন রেন। দেখতে পেলেন ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। বিষয়টা ছিল আশ্চর্যজনক। এছাড়াও জায়গাটি আকস্মিকভাবে দুলতে শুরু করলো। মনে হতে লাগলো গোটা জায়গাটি যেন ভূমির মধ্যেই বিলীন হয়ে যাবে। এক তীব্র কম্পন অনুভূত হতে থাকলো চতুর্দিকে। আমি আপনাদের বলেছিলাম এই জায়গাটি অভিশপ্ত। আপনারা কেউ আমার কথা শোনার প্রয়োজন অনুভব করলেন না। নিজেরা নিজেদের লোভের বশবর্তী হয়ে এমন একটি অন্যায় করে বসলেন, যার থেকে বেরোনোই এক প্রকার দুঃসাধ্য। এবার আমরা কি করব? রেন নিজের ভীতি প্রকাশ করলেন। মেলি ও জ্যাক পরিস্থিতি অস্বাভাবিক দেখে অনেকটাই ঘাবড়ে গেলেন। তারা যে সত্যি সত্যি কোনো ভয়ঙ্কর বিপদের মুখোমুখি পড়তে চলেছেন সেটা প্রকৃতই বুঝতে পারলেন। সেরেনা বললেন, আর দেরি করে কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরোতেই হবে, না হলে এই গোটা অঞ্চলটাই হয়তো ভূগর্ভে বিলীন হয়ে যাবে। আর এর জন্য শুধুমাত্র আপনারা দায়ী। বিষয়গুলি সম্পর্কে কোনো ধারণা না করেই আপনারা এই কাজ করে বসলেন। এবার আর কোনো উপায় নেই, তাড়াতাড়ি চলুন, না হলে আমরা সকলেই মারা যাব। আর আমি এভাবে শেষ হতে চাই না, কিছুতেই না। পরিস্থিতি ক্রমে জটিল থেকে জটিলতর হতে শুরু করেছিল। তারা যে মৃত্যুর খুব কাছেই সেটা বোঝার মতন পরিসর রচনা করে দিচ্ছিল প্রকৃতি নিজেই। প্রত্যেকে নিজের স্থান পরিবর্তন করলেন। রেনের কথা মতো প্রত্যেকে গুহার সম্মুখে পথ অনুসরণ করে এগোতে শুরু করলো। হাতের মশালটাও নিভে গেল, সেই সাথে টর্চটাও কাজ করছিল না। অন্ধকারটা যেন আরো অধিক মাত্রায় তাদেরকে গ্রাস করতে এগিয়ে আসছিল। দৌড়াতে থাকলো তারা চারজন। পেছন থেকে ধোঁয়ার মতন কোনো একটি বস্তু যে তাদেরকে ধাওয়া করেছে সেটিও পরিষ্কার বুঝতে পারছিল তারা। এক বা একাধিক কণ্ঠস্বর গুহা গর্ভের ভেতর থেকে ভেসে আসছিল। মনে হচ্ছিল তারা শুয়ে থাকা কোনো অভিশাপকে জাগিয়ে ফেলেছেন। তারা কোনো রকমে গুহার সম্মুখে এসে উপস্থিত হলেন। চারজনে প্রাণপণে চেষ্টা করে গুহার ভেতর থেকে বেরিয়ে এলেন। সম্মুখে তাকাতেই দেখলেন গুহার সামনের অংশটি মাটির স্তূপের মতন কোনো এক কঠিন আচ্ছাদনের দ্বারা আবৃত হয়ে গেছে।
সেই আস্তরণ ভেদ করে যে আর গুহার ভেতরে প্রবেশ করা যাবে না, সেটা তারা সকলেই অনুভব করতে পেরেছিলেন। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও একটি কণ্ঠস্বর কিংবা এক বা একাধিক মিলিত আর্তনাদ যে গুহার ভেতর থেকে ক্রমান্বয়ে উন্মোচিত হয়েই চলেছিল, সেটি পরিষ্কার বুঝতে পারলেন সকলেই। খুব অদ্ভুতভাবে রেনের হাতে থাকা টর্চটা পুরোনায় জ্বলে উঠল। সেরেনার হাতের মশালটিও দাউ দাউ করে জ্বলে গোটা অংশটাই পুড়িয়ে দিল। বিষয়টি দেখা মাত্রই সেটিকে হাত থেকে ফেলে দিল সেরেনা। রেনের কিছুটা কাছে এগিয়ে গিয়ে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। কোনো জায়গা কি এতটা ভয়ঙ্কর হতে পারে? মনে হচ্ছে এ কোনো সাধারণ অভিশাপ নয়, এর সাথে এমন কিছু রহস্য জড়িত রয়েছে যা অনেক পুরনো। আপনার কথা যদি সত্যি হয়, তাহলে এই গুহা চিরতরে আজ মাটির তলাতে বিলীন হয়ে গেছে, আর এর কোনো অস্তিত্বই নেই। রেন বললেন, সেটা আমরা এই মুহূর্তে বুঝতে পারবো না সেরেনা। আমাদের আগামীকাল সকালে আরও একবার এখানে আসতেই হবে। তবে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই যে আমরা প্রত্যেকেই এই স্থান থেকে জীবিত ফিরে আসতে পেরেছি। এটা মৃত্যুপুরীর তুলনায় কোনো অংশেই কম ছিল না। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে।